হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম। মিসেলেনিয়াস মেন্স 31 অগস্ট, তোমরা বুঝতেই পারছো একদম ধীরে ধীরে সময় আরও এগিয়ে যাচ্ছে এবং কোথাও না কোথাও চাপ তো তোমাদের মধ্যে আছেই। প্লাস আমিও যখন এই ক্লাসগুলো তোমাদের করাচ্ছি আমিও ভাবছি যে ঠিক কীরকম প্রশ্ন রাখলে তোমাদের হয়তো আমি অ্যাটলিস্ট পরীক্ষার আগে এক্সট্রা কিছু একটু শিখিয়ে দিতে পারবো, যেন যদি পরীক্ষায় বাই চান্স সেই নিয়ম থেকে প্রশ্ন চলে আসে তাহলে তোমরা সেটাকে কীভাবে ট্যাকেল করবে। ঠিক আছে, চলো ইউনিক বা নতুন কিছু বলবো না, কারণ ইংলিশের চ্যাপ্টার তো লিমিটেড, ওই কটাই চ্যাপ্টার আছে। তার মধ্যে থেকেও যেগুলো একটু হয়তো তোমাদের বোঝানো যাবে বিষয়গুলো, যে কি নিয়ম কাজে লাগছে না লাগছে, আমি সেই রকম কিছু প্রশ্ন রেখেছি। চলো ছোট্ট করে দেখে নেওয়া যাক। একদমই বেশি আমি টাইম নেব না, কারণ আমিও জানি তোমাদের সামনেই পরীক্ষা, তোমরাও চাপে একটা আছো। ঠিক আছে, তো চলো দ্রুত দেখে নেওয়া যাক কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, এরার কারেকশনের বলেছে কি, she is one of the players she is one of the players who has scored the highest number of goals। মানে সে হচ্ছে ওই সমস্ত প্লেয়ারদের মধ্যে একজন, যারা কি করেছে, যারা হাইয়েস্ট নাম্বার অফ গোলস করেছে। ঠিক আছে, তো এখানে কি এরর আছে তোমরা দেখো খুব সহজেই, যারা একটু মোটামুটিও পড়েছো, একটু মোটামুটি ইংলিশ গ্রামার জানো, এখানে আমি এমনটা বলবো না দেখো একদম এমন প্রশ্ন নিয়েছে তোমরা কোনোদিন পারবেই না, সম্ভব না ওরকম প্রশ্ন অত কঠিন প্রশ্ন সম্ভব না। ঠিক আছে ভাই, চ্যাপ্টার তো লিমিটেড, রুলস তো লিমিটেড, তোমরা প্রত্যেকে পারবেও। তো আমি জাস্ট এখানে প্র্যাকটিস করাতে পারি তোমাদের, কারণ তোমরা যারা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ হয়তো মাস 2-6 মাস ধরে, প্রিলিমসের পর থেকে, তাদের জন্য এগুলো প্রবলেম হবে না। শুধু আমি কয়েকটা এক্সট্রা পয়েন্ট একটু বলে দেবো। দেখো, এটাকে অবশ্যই প্লুরাল হতে হবে। এখানে এরর আছে অন্য, কিন্তু যদি এক্সামে এখান থেকে এরর দিয়ে দেয় হয়তো এখানে প্রবলেম করে দিল। কেন এরর দেখো, বলেছে ওয়ান অফ দা। এবার ওয়ান অফ দা মানে কি, একজন, অনেকের মধ্যে একজন, এটা তো হওয়া পসিবল। তোমার কাছে হয়তো ধরে নাও একটা ফুটবল আছে, ঠিক আছে, তোমার কাছে একটা কি আছে, একটা ফুটবল আছে। এইবার কটা আছে, একটাই। তুমি কি বলতে পারবে যে আমার কাছে যে ফুটবলটা আছে সেই ফুটবলটার মধ্যে একটা লিক হয়ে গেছে বা খারাপ হয়ে গিয়েছে? বলতে পারবে না, তাই না? তোমার যে কোনো একটা যে কোনো বল আছে, আম আপেল যা খুশি ধরে নাও, কি বলতে পারবে যে আমার কাছে যে, বা পেন, আমার কাছে একটাই পেন আছে, আমি বললাম এই পেনটার একটা কাজ করছে না, এটা বলতে পারবো না। কখন বলতে পারবো, যখন বলবো অনেকগুলো পেন তার মধ্যে একটা। সেই জন্য যখনই ওয়ান অফ দ্য টু অফ দ্য এরকম কিছু আসবে, এই যে নাউনটা, এটা কিন্তু প্লুরাল বসাবে। এবার এখানে দেখো কি প্রবলেম হয়েছে, এখানে প্রবলেমটা হয়েছে কি, সেটা হচ্ছে এই যে হু, এটা একটা রিলেটিভ প্রোনাউন, এবার এই রিলেটিভ প্রোনাউন নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়। ঠিক আছে, অনেক সময় কি হয়, হয়তো এখানে কোনো একটা অ্যাডজেক্টিভ বসে পড়েছে, অনেক সময় হয় না যে হি ইজ দ্য বয়, হু তারপরে এরকম দেওয়া আছে, তো বা হয়তো হি ইজ ভেরি গুড, এরকম কিছু বলা আছে, হি ইজ এক্সেলেন্ট এরকম কিছু বলা আছে, তারপরে হয়তো হু দেওয়া আছে। তো হ্যাঁ, তখন অবভিয়াসলি সেটা রিলেট করবে সাবজেক্টকে। কিন্তু কিন্তু যখন এখানে একটা নাউন বসানো আছে অলরেডি, তখন কিন্তু আর টেনে এনে এই শিকে রিলেট করব না আমরা। এই রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে তার পাশে যে নাউনটা বসে আছে আমরা তাকেই রিলেট করব। ঠিক আছে, এইবার রিলেটিভ প্রোনাউনের কাজ কিরকম হয়, রিলেটিভ প্রোনাউনের নিজস্ব কোনো নাম্বার, কোনো জেন্ডার এগুলো থাকে না, সুতরাং এই যে প্লেয়ার্স যেরকম এখানে প্লুরাল বসে আছে না, আমাকে ধরে নিতে হবে এই হু, এটা এখানে একটা প্লুরাল প্রোনাউন বসে আছে বা প্লুরাল নাউন বসে আছে, বা ধরে নাও প্লেয়ার্স বসে আছে এখানে। যদি প্লেয়ার্স থাকে তাহলে নিশ্চয়ই হ্যাজ হতে পারবে না। যদি এখানে প্লেয়ার্স থাকতো তাহলে প্লেয়ার্সের এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, তাই না? এটা কি, এটা আসলে একটা সাবজেক্ট, এটা একটা অক্সিলারি ভার্ব। সুতরাং বুঝতে পারছি এই যে অক্সিলারি ভার্ব, এখানে প্রবলেমটা আছে। তো চলো একটা আমি সেন্টেন্স লিখে দিই, তারপর থেকে তোমরা, আমি জাস্ট এররগুলো আইডেন্টিফাই করে এগিয়ে যাব। শি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স। এবং তোমাদের আরো একটা জিনিস আমি লিখতে লিখতে বলে দিই, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমি দেখছি তোমরা হয়তো যাদের খাতা দেখছি আমি, মক টেস্টের খাতা,
তো সেক্ষেত্রে ওই পাঞ্চুয়েশন মার্কগুলো ভুলে যাচ্ছ, ফুল স্টপ দিচ্ছ না। ফুল স্টপ না দেওয়া মানে ছোট্ট করে বুঝে না, তোমার তো মনে হতে একটা ডট ছোট্ট, তো ডট না, এই পাঞ্চুয়েশন মার্ক কিন্তু সেন্টেন্সটা কেমন সেটাও কিন্তু ডিফাইন করছে, ওটা ছোট জিনিস মোটেও না। সুতরাং প্রত্যেকে পাঞ্চুয়েশন মার্কগুলোর দিকেও কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে। হু হ্যাজ কেটে আমরা হ্যাভ লিখবো। আমি আবারও বলে দিচ্ছি, এক্সট্রা তোমার কিছু বলার দরকার নেই যে কেন হ্যাজ কেটে হ্যাভ বসালাম, ওটা তোমার কাজ না। তোমার কাজ শুধু সঠিক উত্তরটা দিয়ে আসা। হু হ্যাভ স্কোর্ড দ্য হাইয়েস্ট, scored the highest number of goals. Number of goals. ফুল স্টপ। এই হ্যাশটাকে আমি কেটে হ্যাভ বানিয়েছি, সুতরাং এখানে একটা আমি আন্ডারলাইন করে দিলাম, সুতরাং এখানে একটা আমি আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে তোমার কমপ্লিট সেন্টেন্স, যার জন্য যদি তুমি এইভাবে লেখো, লাস্টে ফুল স্টপটা দাও, কোনো ভুল না হয়, 2 নাম্বার তোমার এখান থেকে কেউ আটকাতে পারবে না। তোমার রিপোর্ট রাইটিং এর জন্য তোমাকে যদি যদি এক্সামিনার মনে করে বা তোমাদের থেকেও মানে এটা মেনে নিতেই হবে যে আমরা সেই বিশাল লেভেলের লিখতে পারবো না রিপোর্ট, আমরা সেই বিশাল লেভেলের প্রেসে লিখতে পারবো না যেটা তাকে, যিনি খাওয়া দেখছেন তাকে ইমপ্রেস করতে পারি। সুতরাং 40-এর মধ্যে 10, 12, 14, 15 মানে 20-র মধ্যেও থাকতে পারে ম্যাক্সিমাম টাইমে, 20-র নিচে তোমরা হয়তো নাম্বার পাবে, কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে তুমি 30-এর মধ্যেও 20-র উপরে পেয়ে যাবে। ঠিক আছে, সুতরাং গ্রামারের দিকে একটু ফোকাস করো। চলো নেক্সট। হার্ডলি শি হ্যাড ফিনিশড হার মিল হোয়েন দ্য ফোন বিগ্যান টু রিং। এবার যদি এই প্রশ্নটা আমি দিয়ে দিই, অনেকে কি করবে জানো, অনেকে বলবে আরে এখানে মনে হচ্ছে জানো এই হোয়েনটা হবে না, অনেকে হয়তো ভাববে হোয়েনটা হবে না, কি যেন একটা হয় দেন, চলো কেটে দেন বসিয়ে দিই, তোমারটা কেটে 0 বসিয়ে দেবে এক্সামিনার। কেন? ভালো করে বুঝে নাও। নো সুনার থাকলে তার সাথে দেন বসে, দেন না কিন্তু দেন। ঠিক আছে, আর যদি হার্ডলি বা স্কার্সলি থাকে তার সাথে হোয়েন বসবে, ক্লিয়ার? সুতরাং এখানে কিন্তু হোয়েন থেকে ভুলটা নেই, এখানে কিন্তু ভুলটা হোয়েনের জন্য নেই। তোমরা এই প্রশ্নটা অন্তত একটু আমাকে কমেন্ট করে জানাও যে এখানে ভুল কোথায় আছে, এই সেন্টেন্সটাই ভুল কোথায় আছে, একটু কমেন্ট করে জানাবে প্রত্যেকে, কারণ প্রশ্নটা একটু ট্রিকি ভাবে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই যে হার্ডলি স্কার্সলি যেগুলো বললাম এসে তো হোয়েন বসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এররটা আসলে কি হচ্ছে, কোথায় থেকে আসছে? এররটা আসছে, দেখো আমরা একটা ইনভার্সন বলে একটা কথা বলি, ঠিক আছে, ভালো করে শুনে নাও, প্রয়োজনে ভিডিওর স্পিড বাড়িয়ে দাও, 2x স্পিডে দেখো, কিন্তু আমি ধীরে ধীরে বিষয়টা বলছি, কারণ যদি কেউ মনে করো না বিষয়টা বুঝবো, আমি এখনো জানি না বা হয়তো ভুলে গেছি জানার পরেও, ইনভার্সন মানে কি? জেনারেলি সাবজেক্টের পরে যা কিছু বসে, তাই না, সব থেকে শুরুতে কি বসে, নর্মাল ক্ষেত্রে সাবজেক্ট বসে, কিন্তু কিন্তু যদি কোনো রকম নেগেটিভ অ্যাডভার্ব, কি বললাম, কোনো রকম নেগেটিভ অ্যাডভার্ব যদি আমাদের সাবজেক্টের আগে লিখতে হয়, যেমনটা এখানে হয়েছে, দেখো এই যে নো সুনার বা হার্ডলি, এগুলো কি, হার্ডলি মানে ওই প্রায় না, ঠিক আছে, এরকম একটা সে করেছে কি করেনি বা করেইনি প্রায়, এরকম একটা মিনিং চলে আসছে, মানে এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা ভার্বকে কোয়ালিফাই করছে, এটা একটা অ্যাডভার্ব অফ নেগেশন টাইপের, বুঝতে আশা করি। এবার বিষয় হচ্ছে এটা আমি চাইলে কিন্তু পরে লিখতে পারি, শি হ্যাড হার্ডলি ফিনিশড লিখতেই পারি, কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু স্পেশাল নিয়মের ক্ষেত্রে, সেই স্পেশাল নিয়মটা কি, এই যে বললাম ইনভার্সন, এটা হচ্ছে নিয়মের নাম। যদি ইনভার্সন করা হয় সেই ক্ষেত্রে এই নেগেটিভ অ্যাডভার্বগুলো জেনারেলি কি করা হয়, সাবজেক্টের আগে লেখা হয়, জাস্ট জোর দেওয়ার জন্য, না
জাতীয় কথাটাকে জোর দেওয়ার জন্য সাবজেক্ট আগে লেখা হয়। মনে রাখবে সেই ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব, কি বললাম, সেই ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্টের আগে আসবে। এই নিয়মটাকেই বলা হয় ইনভার্সন। ঠিক আছে, এই নিয়মটাকেই বলা হয় ইনভার্সন। সুতরাং এই ছোট্ট যে নিয়মটা এখান থেকে বললাম, এটাকে কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এবার এখানে দেখে নি ইনভার্সন হয়েছে, হয়নি। শুধুমাত্র আমি অ্যাডভার্বটাকে আগে নিয়ে এসেছি, এটা বসে আছে আমাদের সাবজেক্ট, এক মিনিট, এটা বসে আছে আমাদের সাবজেক্ট, এটা বসে আছে অক্সিলারি ভার্ব। তো আমি বুঝতে পারছি এরপর আমার কি করতে হবে। এটার যখন আমি অ্যান্সার লিখব তখন হার্ডলি তো শুরুতে বসাও। ঠিক আছে, হার্ডলি কেউ পরে নিয়ে যাবে না। ঠিক আছে, কারণ তোমাদের থেকে একটা এক্সপেকটেশন থাকে তুমি সেন্টেন্সটা এভাবেই লিখবে, যেহেতু হার্ডলি আগে দেওয়া আছে। তুমি এররটাকে কারেক্ট করো, বাট কারেক্টটাকে চেঞ্জ করে অন্য কোনো কারেকশন করার দরকার নেই। ঠিক আছে, তাহলে হার্ডলি হ্যাড করে দাও, হার্ডলি হ্যাড শি, তারপর কি হবে, জাস্ট মেইন ভার্ব, হ্যাড শি ফিনিশড। বাকি যা আছে তোমরা লিখে নিও। ঠিক আছে, এরপর জাস্ট এই হ্যাডের আগে, ঠিক আছে, বা তুমি এই হ্যাড শির নিচে আন্ডারলাইন করে দাও। কেন, এই দুটোর আমি স্থান পরিবর্তন করে দিয়েছি, তো এই পোর্শনে আমি চেঞ্জটা করেছি, এটাকে আন্ডারলাইন করে দাও, ফোকাস করবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমি একটু তাড়াতাড়ি এগোবো, আর খুব বেশি কিছু এখান থেকে সময় নষ্ট করবো না। দেখো, হি as well as his friends have decided to donate the money। এখানে কি হয়েছে, হি বসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ বসেছে, আর এদিকে আরেকটা সাবজেক্টের মতো দেখতে একটা জিনিস মনে হচ্ছে, সেটা বসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাই তো। তারপরে বসেছে মানে ভার্ব, হ্যাভ ডিসাইডেড। প্রবলেম কি হচ্ছে, দেখো তিনটে ক্ষেত্রে, জেনারেলি তিনটে ক্ষেত্রে কি করা হয়, তোমার ওই ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এই তিনটে ক্ষেত্রেই আমরা এই যে সেকেন্ডে যে নাউন বা প্রোনাউনটা বসে সেটা অনুযায়ী কি করি, সেটা অনুযায়ী আমরা ভার্ব চুজ করি। তো তাছাড়া বাকি যেগুলো আছে বলতে, দেখো পরীক্ষায় যেগুলো আসবে, সোজা কথা, মানে আমরা যখন ইংলিশ গ্রামার পুরো শিখে যাই না, ধরে নাও সেটা অ্যাকচুয়াল যে ইংলিশ গ্রামার, তার থেকে হয়তো কিছুই না, খুব অল্প পরিমাণ আমাদের শিখতে হয়। তো নিয়ম আরো প্রচুর আছে যেগুলো আমাদের শিখতে হয়ই না আমাদের। তো যেটুকু আমাদের আসে পরীক্ষায়, তার মধ্যে ওই তিনটে মনে রাখবে যে নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নট, এইগুলো হলে একমাত্র আমরা ডান দিকের যে সাবজেক্ট থাকে যেটা ভার্বের কাছাকাছি, সেটা অনুযায়ী ভার্ব চুজ করি। বাকি এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কি হয়, এইটা একটা প্রিপোজিশনের কাজ করে। এবং প্রিপোজিশনের কাজ করে মানে কি, তার পরেরটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্টের মতো কাজ করছে। সুতরাং সাবজেক্ট আমার আবার এখানে এটা, সুতরাং এখানে হ্যাভ হবে না, আমি আর লিখছি না, তোমরা এবার লিখে নেবে, এটা হ্যাভ হবে না, কি হবে, হ্যাজ হবে। ক্লিয়ার, কারণ আমার সাবজেক্ট কিন্তু এই কি, সাবজেক্ট কিন্তু এই কি, মনে থাকবে। চলো তারপর এগিয়ে যায়। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, একটা মিনিট ওয়েট করো। ওকে, শি ইজ ইউজ টু ওয়ার্ক আন্ডার প্রেশার। এবার এখানেও আমি বললাম না, প্রশ্নগুলো আমি রেখেছি একটু ট্রিকি, এগুলো সচরাচর সামনে আসে না। দেখো সহজ সহজ, কঠিন কঠিন তোমরা সবই পড়ে নিয়েছো, আমি জানি, এটুকু আমি অন্তত তোমাদের বিষয়ে আমি অন্তত কনফিডেন্ট, তো না তোমরা পড়ে নিয়েছো। ট্রিকি জায়গাগুলো আমি একবার মনে করিয়ে দিই, হয়তো পড়েছো তবু ভুলে যেতে পারো, মনে করিয়ে দিই। দেখো আমি আগের দিনও এইরকম একটা পয়েন্ট তোমাদের বলেছিলাম, ওখানে কি ছিল, ওই যে লুক ফরওয়ার্ড টু যে ফ্রেজটা ছিল, তোমাদের বলেছিলাম না, ওখানে যে লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু যখন আমি বলছি, এই যে টু, এটা আসলে এই যে বাকি যে ফ্রেজ পুরোটার সাথে কিন্তু একসাথে বসছে। সুতরাং এরপর আমি আর 2+V1 মানে ইনফিনিটিভ ফর্ম বসাবো না, এরপর আমি আর 2+V1 সেই ইনফিনিটিভ ফর্ম বসাবো না, মনে থাকবে। মানে এরপর যদি আমি আবার বলে দিই যে টু মিট,
কারণ ইনফিনিটিভ মানেই একটা টু বসবে, আবার এর সঙ্গে একটা টু আছে, দেখো টু টু পাশে বসে যাচ্ছে। এটা হয় না যেরকম, ঠিক একই রকম একটা নিয়ম কাজ করছে আমাদের এই প্রশ্নটার ক্ষেত্রেও। তোমরা জানো যে ইউজ টু নিয়ে একটা কনফিউশন অনেক সময় তৈরি হয় যে স্যার ইউজ টু আসলে কি বস্তু। দেখো ইউজ টু একটা মডেল, এইটুকু আমরা জানি। আই ইউজ টু গো টু স্কুল, আমি যেতাম, মানে পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাতে ইউজ টু মডেলটা ব্যবহার করা হয়। কিন্তু এছাড়াও ইউজ টু নর্মালিও বসতে পারে। প্রথমে আমি একটা জাস্ট প্রশ্ন, মানে একটা সেন্টেন্স বলছি যে দিস হাউস, কোনো একটা বাড়ি, ইজ ইউজ টু, কি করা হয়, এই বাড়িটাকে ব্যবহার, মানে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় কি, টু স্টোর, স্টোর দ্য, যে কোনো জিনিস। তোমার হয়তো বাড়িতে শাড়ির ব্যবসা আছে, তো স্টোর দ্য ক্লথস, ঠিক আছে, বা স্টোর অন্য কিছু, বা স্টোর কেন, তুমি যা খুশি বলো, ঠিক আছে। টু স্পেন্ড টাইম ইন হলিডেজ, এই বাড়িটাকে ব্যবহার করা হয় কিসের জন্য, গ্রীষ্মকালের বা যে কোনো সময় ছুটি কাটানোর জন্য ব্যবহার করা হয়। তো সেখানে কিন্তু ইউজড মেইন ভার্ব থার্ড ফর্ম, সঙ্গে টু প্রিপোজিশন। আবার এখানে যখন আমরা বলি আই ইউজ টু গো টু স্কুল, বা গো টু কলেজ, গো টু অফিস, এখানের ইউজ টুটা কিন্তু মডাল, এটাকে ভাঙতে পারবো না। আরও একটা ইউজ টু হয়, আরও একটা ইউজ টু হয়, সেই ইউজ টু কোনটা, সেই ইউজ টু হচ্ছে এটা। মানে মানে বিষয়টা দাঁড়াচ্ছে, দেখো এখানে এই যে ইউজ টু বসানো আছে না, এই ইউজ টু আসলে একটা অ্যাডজেক্টিভ, আসলে একটা অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া, ঠিক আছে। সে কিসের প্রতি আসক্ত, আসক্ত কথাটা বলতে পারো, ঠিক আছে, আসক্ত বা অভ্যস্ত, এই ইউজ টুর মানে। এইবার বলো, যখন ইউজ টু, তার মানে এখানে একটা ফিক্সড ফ্রেজ, কিন্তু এটাও ইউজ টু ফ্রেজটার মানে হচ্ছে কি অভ্যস্ত হয়ে হয়ে যাওয়া। এবার তাহলে বলো এখানে ওয়ার্ক বসবে, ওয়ার্ক বসবে না। সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা হবে শি ইজ ইউজড টু, শি ইজ ইউজ টু, কি হবে, ওয়ার্কিং, জেরান্ড বসাতে হবে, ওয়ার্কিং আন্ডার প্রেশার, ঠিক আছে, এবং ওয়ার্কিংটাকে আন্ডারলাইন করে দাও। এবার আরেকটা কনফিউশন চলে আসে যে স্যার বুঝবো কি করে যে কখন এটা অ্যাডজেক্টিভ, আপনি বলে তো দিলেন, বোঝা খুব সোজা। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তখনই হবে যখন আগে একটা বিভার্বের ফর্ম বসবে, আগে একটা বিভার্বের ফর্ম, এবং জেনারেলি অ্যামিজার ওয়াজ ওয়ার, পিং বিন বি এগুলো বসে না, জেনারেলি বসে না। অ্যামিজার ওয়াজ যখন বসবে, তোমরা জানো যে এটা একটা কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, মানে বা যে কোনো লিঙ্কিং ভার্ব বসলেই হবে। তারপরে কি বসে, তারপরে হয় কোনো নাউন বসবে যেটাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলি, বা কোনো অ্যাডজেক্টিভ অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসবে, ঠিক আছে। তাহলে এই যখন অ্যামিজার ওয়াজ ওয়ার থাকবে তারপর বসবে। এবার তাহলে ভেবে নাও, এবার তাহলে বুঝে নাও বিষয়টা। এটা যদি যদি মডাল ভার্ব হতো, যদি মডাল ভার্ব হতো তাহলে নিশ্চয়ই এখানে আর কোনো অক্সিলারি ভার্ব আগে বসতো না, বিশেষ করে অ্যামিজার ওয়াজ ওয়ার তো বসতোই না, তাই না। এবং আমরা জানি ইউজ টুর সাথে এই যে মডালটা, এর সাথে অন্য কোনো অক্সিলারি ভার্ব বসে না, তাই না। তাহলে এটা মডাল না। এবার দেখে নিই প্যাসিভ ভয়েস আছে কিনা। শি ইজ ইউজড, তাকে ব্যবহার করা হতো, আদৌ কি এই মিনিটটা দেওয়া হচ্ছে, পুরো সেন্টেন্সটা পড়ে দেখো, সেই মিনিট দেওয়া হচ্ছে না, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স যে শি ইজ ইউজ টু, শি ইজ ইউজ টু ওয়ার্কিং আন্ডার প্রেশার। আমরা একটা জেরান্ড ব্যবহার করব। চলো নেক্সট, এটা আরো একটা ইম্পর্টেন্ট, একটা ভালো প্রশ্ন বেশ, ঠিক আছে। কি বলেছে, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট আ স্নেক বিট হিম। এখানে একটা বিষয় আছে, এই যে ওয়াকিং, এটা কিন্তু মেইন ভার্ব না, এটা কিন্তু মেইন ভার্ব না। মেইন ভার্ব বলে কি হতো, এর আগে একটা অক্সিলারি ভার্ব বসতো, যে কোনো বিভার্বের ফর্ম বসতো, অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভ বিন হ্যাজ বিন, এটা সেটা বসতো, তাই না। এটা বসেনি, কোনো সাবজেক্ট নেই, তাহলে এটা মেইন ভার্ব হতে পারে না নিশ্চয়। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা পার্টিসিপল, এটা একটা পার্টিসিপল, বা বলতে পারো প্রেজেন্ট পার্টিসিপল, যেটা কাজ করছে একটা সেমি ভার্ব হিসেবে। মানে ওই যে আমরা পড়েছিলাম না জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, সেই পার্টিসিপল, ঠিক আছে। তো যখন এটা সেমি ভার্ব, এই ক্ষেত্রে একটা নিয়ম আছে,
এই ক্ষেত্রে একটা নিয়ম আছে। এই সেমি ভার্ব দিয়ে একটা ফ্রেজ যখন আমি লিখলাম, যখন এই সেমি ভার্ব দিয়ে একটা ফ্রেজ লিখলাম, তারপর দেখবে একটা কমা বসবে, তারপর একটা কি বসবে, একটা কমা বসবে, এবং তারপর অবভিয়াসলি আর একটা নাউন বসবে, তারপর অবভিয়াসলি একটা নাউন বসবে, মানে ওইদিকে আবার নতুন ক্লজ শুরু হচ্ছে, তো ওর সাবজেক্ট বসছে। এইবার তোমাদের যেটা মাথায় রাখতে হবে বা যেটা তোমাদের চেক করতে হবে, যে এই সাবজেক্টের ভার্ব যেন এটা এবং এটা দুটোই যেন হয়, দুটোই যেন হয়, তবে সেন্টেন্সটা ঠিক, তবেই সেন্টেন্সটা ঠিক। তাছাড়া কিন্তু সেন্টেন্স ভুল হবে, তাছাড়া কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে। এবার দেখে নাও, এ স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড়ালো, ভালো কথা, কিন্তু হাঁটছিল কে? হাঁটছিল কে? সাপ কি হাঁটছিল? সাপের কোথা থেকে পা আসলো? এই কি আমি প্রবাদ বাক্য বলছি নাকি যে সাপের পা, সাপের 5 পা, এরকম তো না। তাহলে এখানে ভুল আছে, সেন্টেন্সটা, সেন্টেন্সটাতে ভুল আছে। এবার এই সেন্টেন্সটাকে আমি কারেকশন করব কিভাবে? এই সেন্টেন্সটার আমি কারেকশন করব কিভাবে দেখে নাও। আসল বিষয় হচ্ছে তুমি এটাকে চাইলে দুভাবে করতে পারো। একটা হচ্ছে ভয়েস চেঞ্জ করে দাও। আমি মোস্ট প্রবাবলি গতকালকে আমাদের যে পেড ব্যাচের যে প্র্যাকটিস ব্যাচ আছে সেখানেও এই প্রশ্নটা রেখেছিলাম, ঠিক আছে? তো মানে বুঝতেই পারছো, এমনটা না যে তোমার জন্য আমি খারাপ প্রশ্ন বা সহজ প্রশ্ন নিয়েছি, এমনটা না। এই সেম প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করাচ্ছি আমি আমাদের পেড ব্যাচেও। এখানে কি করবে, দুটো জিনিস করতে পারো। একটা হচ্ছে ভয়েস চেঞ্জ করে দাও, হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। তাহলে কি হবে, কমার পর হি বসে যাবে, তখন এই হি ওয়াজ বিটেন এটাও হি এর জন্য বসছে, ঠিক আছে, হাঁটাটাও হি এর জন্য ঠিক হচ্ছে। কিন্তু তোমাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, চাইলে এটা করতেই পারো, নাম্বার হয়তো পেয়েও যাবে, 1 নাম্বার 1.5 নাম্বার পেয়েও যাবে, ফুল মার্কস হতে পাবে না। কেন? কারণ তোমাকে এই প্রশ্নটা দেওয়ার মাধ্যমে মানে উদ্দেশ্য ছিল অন্য, উদ্দেশ্য ছিল অন্য। সুতরাং সেখানে কি করবে দেখো, এই যে এটা বললাম একটা সেমি ভার্ব, করতে পারি আমরা এটাকে আমরা মেইন ভার্ব বানিয়ে দিই, এটাকে আমরা মেইন ভার্ব বানিয়ে দিই, তাহলে কিন্তু আর এই প্রবলেমটা থাকবে না। এটারও সাব মানে ভার্ব এটা হতে হবে, ওটাও হতে হবে, এমন ঝামেলা থাকবে না। কি লিখবো দেখো, এটা আমি পুরোটাই লিখে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। লিখে দাও হোয়াইল, হোয়াইল বা হোয়েন যে কোনো একটা লিখলেই হবে। হোয়াইল কে হাঁটছিল? সে হাঁটছিল। হি ওয়াজ, এইটুকু এক্সট্রা অ্যাড করো, ঠিক আছে? যেহেতু পাস্টে আছে তো হি ওয়াজ করে দিলাম আমি। এইবার লিখে দাও ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। ওয়াকিং থ্রু দ্য, ঠিক আছে, ফরেস্ট, তো হ্যাঁ ফরেস্ট, কমা স্নেক বিট হিম। এবার জাস্ট আমরা চেক করে নিই, এবার কি ঠিক আছে? হ্যাঁ, হোয়াইল একটা কনজাংশন, হোয়াইল একটা কনজাংশন, ঠিক আছে। আচ্ছা আমি এখানে লিখি না, পুরো লিখে দিচ্ছি। হোয়াইল একটা কনজাংশন, যেটা কি করছে, এই যে ক্লজ হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট এবং স্নেক বিট হিম, দুটো ক্লজ কি করছে, কানেক্ট করছে। এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়াকিং হচ্ছে মেইন ভার্ব। এটা একটা ক্লজ তৈরি হয়ে গেল। সেকেন্ড ক্লজে কি আসছে, স্নেক, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, দুটো ক্লজ পুরোপুরি হয়ে গেল। এইবার কিন্তু আর ওই নিয়মটা অ্যাপ্লিকেবল হচ্ছে না যে এই সাবজেক্ট এবং এই ভার্ব এই দুটোকে একই জনের হতে হবে, মানে এই সাবজেক্টেরই ভার্ব হতে হবে, এমন কিন্তু আর অ্যাপ্লিকেবল হচ্ছে না নিয়মটা। সুতরাং এবার তোমার সেন্টেন্সটা ঠিক আছে। এরপর তুমি সিম্পলি কি করতে পারবে, সেটা হচ্ছে যে পোর্শনটা আমি এখানে অ্যাড করলাম এটুকুকে আন্ডারলাইন করে দাও। দেখো আন্ডারলাইন করা কিন্তু কোনো নিয়ম নেই যে তোমার কতটুকু করতে হবে না করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি জাস্ট একবার, তুমি তোমার সুবিধার জন্য যেন সেই টিচারের মানে খাতা চেক করতে সমস্যা না হয় সেই জন্য আন্ডারলাইন করে দিচ্ছ যে স্যার দেখুন আমি বা ম্যাম দেখুন আমি এখানে মানে চেঞ্জ করেছি, কারেকশন করেছি, আপনি এই পোর্শনটা দেখে নিতে পারেন। এতে কি হয়, তাদেরও সুবিধা হয় চেক করতে, তোমাদেরও হয়তো খুশি হয়ে 1/2 নাম্বার 1 নাম্বার বেশি পেয়ে যাবে, ঠিক আছে? চলো এরপর আমরা চলে আসি, এবং তোমরা জানাবে অবশ্যই কমেন্টে যে কেমন লাগছে, প্রশ্ন ঠিক আছে নাকি তোমরা অন্য কোনো রকমের প্রশ্ন এক্সপেক্ট করছো, ঠিক আছে? আর হয়তো খুব বেশি দিনের সময় একদমই নেই, ঠিক আছে? হয়তো পাক্কা ওই 28 দিন 27 28 দিন মতো পড়ে আছে। সুতরাং তোমরা কমেন্ট অবশ্যই জানাও, যে কটা বেশি সম্ভব ক্লাস
তাহলে তোমার মনে হয় যে না আরো কিছু বেশি ক্লাস দরকার গ্রামারের উপরে, তাহলে আমি তোমাদের সেই ক্লাসটা আমি অ্যারেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? দেখো, শি হেল্প মি ড্যাশ দ্য ফর্ম, শি হেল্প মি ড্যাশ দ্য ফর্ম। এবার এখানে এখানে কি হবে, এখানে যে হেল্প যে ভার্বটা বসছে, এখানে যে হেল্প ভার্বটা বসছে, সেই ভার্বটা কি, সেই ভার্বটা একটা পজিটিভ ভার্ব বলা হয় এগুলো। তো লেট, হ্যাভ, হ্যাভ আছে একটা, মেক আছে একটা, হেল্প আছে। এখানে কি হচ্ছে, কাজটা করছি আমি, কাজটা করছি আমি, কিন্তু সেই কাজটা করতে আমাকে সাহায্য করছে কে, সাহায্য করছে সে, অন্য একজন। যখন আমরা হয়তো বলি যে মেক, মেক মানে বলতে পারো এক ধরনের বাধ্য করা বা অন্য কাউকে দিয়ে কোনো কিছু করানো, এখানে তো সাহায্য করলো, বাট যখন ডিরেক্টলি বলবে করানো, তাহলে আমি বলতে পারতাম শি মেড মি হোয়াট এভার, তারপরে ভার্ব বসিয়ে দিলাম। যখনই পজিটিভ ভার্বগুলো এখানে বসবে, লেট, মেক, হেল্প এবং এবং হ্যাভ, ঠিক আছে, যখন এই ভার্বগুলো বসবে, এই ভার্বগুলো বসবে, তখন মনে রাখবে বেয়ার ইনফিনিটিভ বসে। কি বসে, বেয়ার ইনফিনিটিভ। এখানে বেয়ার ইনফিনিটিভ কোনটা আছে, ফিল্ড না, ফিলিং তো জেরান্ড, হবে না, ফিল, এটা হচ্ছে সঠিক উত্তর, ফিল দ্য ফর্ম। ক্লিয়ার, ফিল দ্য ফর্ম। তো বেয়ার ইনফিনিটিভ বসাবে এই ক্ষেত্রে। তবে হ্যাঁ, হেল্পের জন্য বলে দিই, হেল্পের জন্য বেয়ার ইনফিনিটিভ ইনফিনিটিভ দুটোই বসতে পারে, কিন্তু লেট, মেক, হ্যাভ এই যে ভার্বগুলো আছে, এর সাথে শুধুমাত্র শুধুমাত্র বেয়ার ইনফিনিটিভটাই বসবে। হেল্পের সাথে বেয়ার ইনফিনিটিভও চলবে, মানে ফিলও চলবে, টু ফিলও চলবে, অসুবিধা নেই। ফিল অপশনে নেই, সুতরাং আমি ফিল লিখে দিলাম। ঠিক আছে, তবে যদি দুটোই অপশনে চলে আসে, টু ফিলও লেখা আছে, ফিলও লেখা আছে, তোমরা কি করবে, বেয়ার ইনফিনিটিভটাকেই চুজ করবে। ঠিক আছে, নাম্বার পেয়ে যাবে। চলো, কোশ্চেন নাম্বার 2, ড্যাশ বাই দ্য গিল্ড হি কনফেসড দ্য ট্রুথ। প্যাটার্নটা চেনা চেনা মনে হচ্ছে, এক মিনিট দাঁড়াও একটু, প্যাটার্নটা চেনা মনে হচ্ছে। এই যে আমরা আগের যে 5 নাম্বারটা করলাম না এররের, এই 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 প্যাটার্নেই কিন্তু ওই প্রশ্নটা রাখা আছে। মানে নাও কিভাবে করতে হবে, এখানে এমন একটা সেমি ভার্ব তোমাকে ইউজ করতে হবে, এমন একটা সেমি ভার্ব ইউজ করতে হবে যেটা যেটা এই সাবজেক্টকেও রিলেট করবে। তবে যেহেতু এখানে আমার অপশন আছে, সমস্যা নেই, অপশন থাকলে সমস্যা নেই, কিন্তু শুধু সেমি ভার্ব না, তোমাকে এখানে ইউজ করতে হবে কি, কোনো না কোনো পার্টিসিপেল ব্যবহার করতে হবে, কি, পার্টিসিপেল। এবার দেখো এখানে পার্টিসিপেল কোনটা আছে, ড্রাইভ তো ভাই পার্টিসিপেল না, এটা আমরা V1 বলতে পারি, এয়ার ইনফিনিটিভ বলতে পারি, কিন্তু পার্টিসিপেল না, তাই না। পার্টিসিপেল আছে এটা ড্রাইভিং, একটা হচ্ছে ড্রিভেন। এবার পার্থক্য কি, প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেলের পার্থক্য কি, দেখো, প্রেজেন্ট পার্টিসিপেল যখন অ্যাকশনটা কমপ্লিট হয় না বা অ্যাকশনটা চলছে এমন বোঝায়, তখন বসে প্রেজেন্ট পার্টিসিপেল। আর যখন অ্যাকশন কমপ্লিট হয়ে গিয়েছে, তখন কি বসে, তখন বসে পাস্ট পার্টিসিপেল। এবার দেখো, সে কনফেস করলো, সে সত্যিটা কনফেস করলো। আমরা কখন কনফেস করি, যখন এই যে গিল্ট আমাদের ফিল হয়ে যায়, হয়ে গিয়েছে ফিল, সেজন্য আমি কনফেস করছি। সুতরাং এখানে আমি ড্রাইভিং করব না, ড্রিভেন করব। কি লিখবো এখানে, আমি লিখবো ড্রিভেন, ড্রিভেন বাই বাই গিল্ট হি কনফেসড দ্য ট্রুথ। ক্লিয়ার, এই হচ্ছে দুটোর পার্থক্য। এখানে তো তোমাদের বলেই দিলাম যে পার্টিসিপল বসবে, কিন্তু প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে কিন্তু এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট, দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স ড্যাশ লাভলি ইন দ্য মর্নিং লাইট, দ্য ফ্লাওয়ার্স ড্যাশ লাভলি ইন দ্য মর্নিং লাইট। এবং আমরা ভার্ব দেখেই বুঝতে পারছি যে কি আছে, এটা স্মেল ভার্ব, মানে ফুলগুলো সকালের যে আলো, সকালের যে প্রথম আলো, সেই আলোতে খুব সুন্দর তার গন্ধ বার হয়, খুব গন্ধ আসে সুন্দর। তো বলো এখানে কি হবে, দেখো এই ক্ষেত্রে এই যে ভার্বগুলো এখানে দেওয়া আছে, বা বলতে পারো এখানে যে ভার্বটা বসবে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি একটা স্টেটিভ ভার্ব বসবে, একটা স্টেটিভ ভার্ব বসবে, বা বলতে পারো একটা লিঙ্কিং ভার্ব বসবে, ভার্ব, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, তো এখানে লিঙ্কিং ভার্ব যখন বসবে, অবভিয়াসলি আমরা কন্টিনিউয়াস ফর্ম তো ব্যবহার করবোই না, এবং প্রেজেন্ট ফর্মটা যখন অপশনে সবই আছে, আমরা কি করব, প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব, স্মেল। এবং যেহেতু ফ্লাওয়ার্স প্লুরাল আছে, সুতরাং স্মেল নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এখানে, সুতরাং
দ্য ফ্লাওয়ার্স স্মেল লাভলি ইন দ্য মর্নিং লাইট। দ্য ফ্লাওয়ার্স স্মেল লাভলি ইন দ্য মর্নিং লাইট। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, তো হি ইজ রিচ। তো হি ইজ রিচ, বাট এখানে গন্ডগোল হয়ে গেল। তো এর সাথে কি বসাবো? তো এর সাথে মনে রাখবে কিছুই বসে না। তো এর সাথে কিছুই না বসালেও চলে। ঠিক আছে, তো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি, ঠিক আছে। কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে, যদি লিখতে হয় একটা অপশন চুজ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা ইয়েট চুজ, অ্যান্ড হবে না, ফিল হবে না, ইয়েট চুজ কর। ঠিক আছে, যদি এরকম আসে তোমাদের লেখার সময় দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি লিখলে অসুবিধা হবে না, নিয়মে যেটা বলছে। কিন্তু যেহেতু অপশন আমাদের দিয়ে রেখেছে, তখন কি করতে হবে? এখানে চাইলে ইয়েট লিখতে পারো, তখন এখানে ইয়েট লিখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট, লাস্ট কোশ্চেন আজকের। মোটামুটি ক্লাসটা হয়ে গেছে অনেকক্ষণ, আধ ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাস। এবার লাস্ট কোশ্চেন দেখে নিই কি। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ হি ওয়াজ আনওয়েল। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ হি ওয়াজ আনওয়েল, মানে এখানে একটা দেখো রেজাল্ট বলেছে, কোনো কিছুর ফলাফল বলেছে, এবং তারপর তার কারণটা মেনশন করেছে কেন সে অ্যাবসেন্ট ছিল। অ্যাবসেন্ট ছিল কারণ সে অসুস্থ ছিল, সে আনওয়েল ছিল। ঠিক আছে, এবার বলো কি হবে? অলদো, অলদো, অলদো মানে কি? যদিও। মানেগুলো এবার আমাদের দেখতে হবে। অলদো মানে যদিও, যদিও, যদিও সে অসুস্থ ছিল, কখন ব্যবহার করি আমরা? বেসিক্যালি অলদো ব্যবহার করি কন্ট্রাডিক্ট শো করার জন্য বা কন্ট্রাস্ট শো করার জন্য। মানে যদিও সে অসুস্থ ছিল, তবুও সে এসেছিল, তখন দো বসাতাম। কিন্তু না, অসুস্থ থাকার কারণে সে আসেনি, যেটা নর্মাল বিষয়, কোনো কন্ট্রাডিক্ট শো করছে না। ইফ মানে যদি, ইফ মানে যদি। এবার বলো মানে আসছে, সে অসুস্থ, সরি, সে অ্যাবসেন্ট ছিল যদি সে না আসতো। প্রথম কথা হচ্ছে ইফ ক্লজের নিয়ম এখানে কাজ করছে না, যেটা আমাদের ওই কন্ডিশনালসের মধ্যে পড়তে হয়। সুতরাং ইফ হবে না, সঠিক উত্তর হবে কি? অ্যাজ। অ্যাজ মানে কি? যেহেতু। তো লিখে দাও এখানে অ্যাজ। সে অ্যাবসেন্ট ছিল যেহেতু সে কি ছিল? অসুস্থ ছিল। ঠিক আছে, তো চলো আজকের মতো আমি এই কটায় প্রশ্ন, 10টার মতো প্রশ্ন জানো, প্রতিটা ক্লাসে আমরা সলভ করছি। আর অবশ্যই প্রত্যেককে এই কথাটা বলছি, সময় খুব কম হাতে, সময় খুবই কম। আর 25, 26 বা 27 দিন এরকম হয়তো সময় পাচ্ছ হাতে। তো যেটুকু সময় আছে অবশ্যই ভালো করে পড়াশোনা করো, এবং কমেন্টে অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে যে তোমরা কিরকম ক্লাস চাইছো। কারণ লাস্ট মোমেন্টে আমিও চাইবো যে যদি ক্লাস যেহেতু নিতেই হচ্ছে আমাকে, বা নেবো আমি, ঠিক আছে, নিতে হচ্ছে মানে বাধ্য হয়ে এমনটা নাও, আমি ক্লাস যেহেতু নিচ্ছি আমি, সুতরাং তোমাদের কোন পোর্শন থেকে তোমাদের প্রশ্ন হলে ভালো হয়, কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রবলেম আছে, সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে। আমি কমেন্ট নিজে চেক করব, দেখবো যে আছে এখান থেকে প্রবলেম, এবং আমি সেই চ্যাপ্টার থেকে পরবর্তী যে ক্লাসগুলো হবে আমি সেখান থেকে প্রশ্ন বেশি করে রাখার চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে অল দ্য বেস্ট।